ইন্ট্রোটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা কোথায় আছি। হ্যাঁ, তো যেটা দেখতেই পেলে আমরা চলে এসেছি মুর্শিদাবাদে। তো আজকের জার্নিটা শুরু করছি মুর্শিদাবাদ স্টেশন থেকে, এই টোটো স্ট্যান্ডের থেকে। তো এখান থেকে একটা টোটোতে উঠি, চলো তারপরে কথা বলছি। তো যথায় থেকে টোটো নিয়ে নিয়েছি, টোটোতে উঠে আমরা এখন বেরিয়ে পড়লাম আজকে মুর্শিদাবাদ ভ্রমণে। কয়েকটা জায়গা বেরোবো। তো তোমাদেরকে বলে রাখি যে আমাদের টোটোর যেটা আমরা ভাড়া নিলাম, এখানে আমাদের 350 টাকা নিয়েছে। তো কয়েকটা জায়গা আমরা আজকে ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আসছো মুর্শিদাবাদে, তো আসলে এরকম তোমরা এই ঐক্যা গাড়ি, টোটো, তারপরে রিক্সা, এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবে। তো এই ঐরাবত বা ঘোড়ার গাড়ি করে যদি তোমরা বেরো, এতে প্রায় 1500 থেকে 2000 টাকার মতন কিন্তু খরচা পড়ে যায়। বেরাজ তোমরা যদি টোটো নিয়ে নাও, তো 300-350 টাকার মধ্যে কিন্তু তোমরা মোটামুটি মুর্শিদাবাদটাকে ঘুরে দেখতে পারবে। অ্যাটলিস্ট পুরো মুর্শিদাবাদ না হলে কয়েকটা জায়গা তো দেখতেই পারবে। তো আজকে যে যে জায়গাগুলো আমরা যাব, সেগুলোর মধ্যে রয়েছে যেমন কাটরা মসজিদ, জাহানকোষা কামান, ফৌতি মসজিদ, তারপরে এর বাইরেও যদি আরও দেখো, তো মুর্শিদাবাদ যেটার জন্য ফেমাস, তো অবশ্যই সেই জায়গাটাতে আমরা যাবো, যেটা হাজারদুয়ারি প্যালেস, মির্জাপুর বংশের 1100 কবর, নসিপুর রাজবাড়ি। তো চলো, এই করতে করতে আমরা আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন, যেটা জাহানকোষা কামান, সেখানে চলে এসেছি। চলো এই জায়গাটা একটু ঘুরে দেখি। তো এই জাহানকোষা কামান হচ্ছে কাটরা মসজিদ থেকে 400 মিটারের মধ্যে। এইখানে আসতে কিন্তু কোনো রকম কিন্তু এন্ট্রি ফি লাগে না, এবং এটা একটা ঐতিহাসিক কামান। নবাবী আমলে কিন্তু এই জায়গাটার নাম ছিল তোপখানা। এই জাহানকোষার অর্থ হচ্ছে কিন্তু বিশ্বধ্বংসকারী। এই কামানটা অষ্টধাতু নির্মিত এবং 7 টন ভারী। তার সাথে সাথে দৈর্ঘ্য এটা 17 ফুট এবং প্রস্থে 3 ফুট। একবার এই কামানটা ফায়ার করতে প্রায় 17 কেজি গান পাউডারের প্রয়োজন হতো কিন্তু। আর সাইডে এই জিনিসগুলো যদি ধরেও দেখো, মানে ধরলে বুঝতে পারবে যে এই কামানটা কতটা ভারী, মানে এই রিংগুলো ধরলেই বোঝা যায়। মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকা থেকে তার রাজধানী মুর্শিদাবাদে যখন স্থানান্তরিত করে, তখন কিন্তু এই কামানটাকে নিয়ে এসেছিলো। আর সেই সময় কিন্তু কামানটাতে চাকা ছিল, বাট এখন কিন্তু সেটা আর দেখা যায় না। তো আরেকবার ভালো করে পুরো কামানটাকে একবার দেখানো, তারপরে আমাদের যে ডেস্টিনেশন, এরপরে যে ডেস্টিনেশন যেটা কাটরা মসজিদ, সেখানে আমরা যাব। তার আগে আরেকবার ভালো করে দেখানো।
চলে এসেছি আমাদের আজকে দ্বিতীয় ডেস্টিনেশন, যেটা কাটরা মসজিদ, বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর যে সমাধিস্থল, তো সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্থান। তো এইখানে ঢোকার সময় বলে রাখি, তোমাদের এখানে ঢুকতে গেলে কোনো রকম কিন্তু এন্ট্রি ফি নেই, এবং এটা পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে কিন্তু এই জায়গাটা রয়েছে। তো এখানে আসলে কোনো রকম তোমাদের এন্ট্রি ফি দিতে হবে না, এবং তোমরা কিন্তু ডিরেক্ট এখানে চলে আসতে পারবে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই এবং তোমাদেরকে কাটরা মসজিদটাকে ঘুরে দেবো। এই কাটরা মসজিদটা মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে প্রায় 1600 মিটারের পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত একটি মসজিদ। এটা নির্মিত হয়েছিল 1723 থেকে 1724 সালের মধ্যে, এবং এখানে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি রয়েছে, যেটা তোমাদেরকে আগেই বললাম। এটা ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলা কেন্দ্রের একটি। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তার নিজের নামানুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসাবে নির্মিত হয়। এটির সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো সাইডে যদি তোমরা লক্ষ্য করো, দুটো কোণায় উঁচু দুটো টাওয়ার রয়েছে, আর যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। এর সাথে সাথে তোমাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই যে মসজিদটার নামকরণ হয়েছে, একটু ঘটনা আছে মসজিদটার নামকরণে। কারণ মসজিদটার নিকট একটা বাজার আছে, এবং বাজারটা আগেও ছিল, তো এবং সেই বাজারটার নাম হচ্ছে কাটরা নাম। কাজেই সম্পূর্ণ যেই নামটা আমরা দেখছি যে কাটরা মসজিদ, সেই নামটা এসছে কিন্তু এই বাজার এবং এই জায়গাটা মসজিদ উল্লেখ করেই কাটরা মসজিদ। বৃদ্ধাবস্থায় মুর্শিদ কুলি খান তার সমাধি একটি মসজিদের পাশে হোক, ওনার এটা ইচ্ছা ছিল। তাই মসজিদটা নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাজ খানের ওপর ন্যস্ত করেন, এবং যিনি ছিলেন একজন কারিগর। মসজিদটি একটি বর্গাকাকৃতির স্তম্ভমূলের ওপর নির্মিত। এটি ইট দিয়ে তৈরি, এবং মসজিদটি সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত, যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়তো তাদের জন্য নির্মিত হয়েছিল। এটিকে মাদ্রাসা হিসেবেও অভিহিত করা যায়। প্রত্যেকটি কক্ষে প্রায় 700 জন লোক কোরআন পড়তে পারত। এখানে কক্ষগুলোর সামনে চত্বর বা আঙিনা বিদ্যমান ছিল। চার কোণায় যে 4টি বিশাল মিনার অবস্থিত, আর মিনারগুলোর আকৃতি কিন্তু অষ্টভুজাকৃতি, এবং এগুলো ক্রমশ উপরের দিকে শুরু হয়ে গেছে যদি তোমরা লক্ষ্য করো। মসজিদের সামনে যে মিনার বা টাওয়ারগুলো, এগুলো কিন্তু প্রায় 70 ফুট উচ্চতা বিশিষ্ট, এবং চওড়ায় প্রায় 20 ফুট ছিল। মানে এখনও রয়েছে, প্রায় সাইড দিয়ে কিছু কিছু জায়গায় একটু হলেও যদি দেখে একটু ধ্বংসস্তূপ হয়ে গেছে, বাট অ্যাকচুয়াল যেটা হাইট সেটা চওড়ায় প্রায় 20 ফুট এবং হাইট হচ্ছে 70 ফুট। সম্পূর্ণ মসজিদটি আকারে একটু চতুর্ভুজাকৃতি। পুরো মসজিদটিতে অনেক সুদৃশ্য খিলানো রয়েছে, এবং যখন এই মসজিদটার এই মাঝখানটায় তোমরা আঙিনাটাতে আসবে, তখনই বুঝতে পারবে যে এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার শেপে কিন্তু মসজিদটা রয়েছে। এই মসজিদটা 1897 সালে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেটা তোমাদেরকে আগেই বললাম যে সাইডের যে দুটো মিনার বা পিলার যেটা ছিল রয়েছে, সেটা একটু ধ্বংসস্তূপ প্রকৃতিতে কিন্তু পরিণত হয়েছে, কারণ এখানেই ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রত্যেক মিনারেই একটি প্যাঁচানো সিঁড়ি রয়েছে, যা ক্রমশ ওপর দিকে চলে গিয়েছে। একজন দর্শনার্থী মিনারের ওপর অংশ হতে মুর্শিদাবাদ শহরের অনেকটা অংশই অবলোকন করতে পারে। কেউ যদি কোনো কারণে ওঠে, এখন যদিও সেটা পারমিশন নেই, কিন্তু আগে উঠলে কিন্তু এটা একটা মুর্শিদাবাদ সিটির কিছুটা অংশ কিন্তু দেখা যায়। মসজিদটির দুপাশে 70 ফুট উঁচু মিনারগুলো কালের আবর্তে আজ জরাজীর্ণ। মিনারের গম্বুজগুলো 1897 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। 1780 সালে একজন ভ্রমণকারী উইলিয়াম হজিস লিখেন যে 700 জন কোরআন তেওলাতকারী মসজিদের ভেতরে বাস করত। মসজিদটির প্রবেশদ্বারে পূর্ব দিক হতে 14টি সিঁড়ির ধাপ রয়েছে। নবাব মুর্শিদ কুলি খান সিঁড়িগুলোর নিচে মুর্শিদ কুলি খানের সমাধি অবস্থিত। এটি নবাব মুর্শিদ কুলি খানের ইচ্ছা অনুসারে করা হয়, যিনি তার জীবনে কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন, এবং এটি তার নিরহংকার তার প্রকাশ। তিনি এমন এক স্থানে সমাহিত হতে চেয়েছিলেন যেখানে তিনি মসজিদে প্রবেশকারী পুণ্যবান লোকেদের পায়ের নিচে নিষ্পিষ্ট হবেন এবং তাদের পদস্পর্শ পাবেন। এটা যখন আমরা বেরোবো মসজিদটা থেকে, বেরিয়ে যখন নিচের দিকে নামবো, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ওখানে ওনার সমাধিটা রয়েছে নিচে। মসজিদটা আকৃতিতে চতুর্ভুজাকৃতি, আর এটি 5টি অংশে বিভক্ত। প্রতিটা অংশেই খিলানাকৃতি প্রবেশদ্বার রয়েছে, এবং কেন্দ্রীয় অংশটি বিশেষভাবে লক্ষণীয়, কেননা এই অংশে রয়েছে সুদৃশ্য সরু চূড়া। মসজিদটির 5টি গম্বুজ রয়েছে, এর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু 1897 সালে ভূমিকম্পের পরও মোটামুটি অক্ষত রয়েছে। ভূমিকম্পটি নির্মাণটির অনেক অংশেই ক্ষতিসাধন করে। নির্মাণটির সম্পূর্ণ আয়তন 19.5 একর, এবং 2000 জন নামাজ আদায়কারী ধারণ করতে পারে। মেঝেতে 2000টি চতুর্ভুজাকৃতি মাদুর চিত্রিত রয়েছে। মসজিদটির কোঠারগুলো
দোতলা বিশিষ্ট এবং 20 বর্গফুট আকারের। প্রত্যেকটিই রয়েছে 6টি কেলানকৃত দরজার আকৃতি। গেট পর্যন্ত পাথরে বাধাই করা 15টি সিঁড়ির ধাপ রয়েছে এবং মসজিদের মূল দরজা পর্যন্ত পাথরে বাধাই একটি পথও রয়েছে। মসজিদ এবং কুঠুরিগুলির মধ্যে খোলা জায়গায় আকার প্রায় 13 ফুট এবং মসজিদের পেছনের অংশ 42 ফুট। মসজিদের সামনে চত্বর 166 ফুট লম্বা এবং 110 ফুট চওড়া। তো এটাই হচ্ছে কাটরা মসজিদ। তো চলো আরেকবার একটু তোমাদের প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং তোমরাও দেখে নাও, আর তারপরে চলে যাবো আমাদের আরেক ডেস্টিনেশন। দেখতে দেখতে চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য, সেটা হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি। তো যেমনটা তোমাদেরকে আগে বলেছিলাম যে বাংলার নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ। তো ঢাকা থেকে যখন বাংলার রাজধানী এখানে সরিয়ে আনেন মুর্শিদ কুলি খাঁ, একসময় তিনি তারপর নবাব হয়ে ওঠেন। বাংলার সিংহাসনে তারপরে বসেছিলেন আরও অনেকেই যথারীতি, যেমন সরফরাজ খাঁ, সুজাউদ্দিন, আলীবর্দী খাঁ, সিরাজদৌল্লা প্রমুখ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কমতে শুরু করে আর ফুলে ফেঁপে উঠতে থাকে কলকাতা। মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ কিন্তু তাতে নষ্ট হয়নি, আজও তার অলিগলি রাস্তায় ইতিহাস কথা বলে। যেমন আমিও যখন আসছিলাম এগুলো দেখতেই পাচ্ছিলাম, রাস্তা দিয়ে এগুলো প্রত্যেকটাই নিদর্শন পাওয়া যাচ্ছে। পর্যটক আর গবেষকরা এক অমুক টানে নবাবদের শহরে ছুটে যান। এখানে অনেকেই আসে, তো আমরা প্রত্যেকেই আসি। শীতকালের সময় তো সব থেকে এই জায়গাটাতে মুর্শিদাবাদে প্রচুর ভিড় থাকে, প্রত্যেকেই আসে। মুর্শিদাবাদের সবথেকে যে জনপ্রিয় দ্রষ্টব্য জায়গা হাজারদুয়ারি, সেখান থেকে কিন্তু এই কাঠগোলা বাগানবাড়িটা প্রায় 4 কিলোমিটার উত্তরে। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতনই, যেগুলো আমরা আগে গেলেই দেখতে পাবো। জায়গাটার নাম কাঠগোলা কেন হলো তা নিয়ে দুটো মত প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নবহত গেট, যেটা সামনের দিকেই ছিল, পূর্ব পশ্চিম রাস্তা চলে গিয়েছে, যেটা আমরা ঢুকলাম, যেটা তোমরা দেখতেই পেলে। আমরা এই গেটটার মধ্যে দিয়ে আসলাম। তো লোকে বলে এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকেই এই নামটা এসছে বলে মনে করেন অনেকে। এছাড়া এই বাগানবাড়ি ফুলের জন্যও বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা। কিছুদূর যখন আমরা ভেতরে যাব, ভেতরে গেলেই তোমরা এই কাঠগোলার বাগানবাড়িটাও দেখতে পাবে, সেখানে বাগানটাও দেখা যাবে। সেখানে অনেক ফুল গাছ তো রয়েছে, তার মধ্যে গোলাপ অনেক বেশি দেখা যায়। তো সেখান থেকেও একটা এই নাম আসার কারণ। এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগর। লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ এবং ধনপদ, এই 4 ভাই এখানে থাকতেন। এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই 4 ভাইয়ের ঘোড়ার চড়া মূর্তি, যেটা তোমাদেরকে আমি দেখালাম। দুটো মূর্তি তোমাদেরকে দু সাইডে দেখালাম ঢোকার সময়। তাদের আমলেই প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য। স্থানীয় মানুষরা বলে থাকেন যে বাগানের পূব দিকে পুরানো মসজিদ আর কবরস্থানের পাশে একটা ইদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা। তার সাহায্যেই বাগান এবং মন্দির গড়ে তোলা হয়। অনেকে বলেন এই 4 ভাই ছিলেন দস্যু লুটেরা,
আবার কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী। একসময় এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো, তো জলসার স্থানটাও রয়েছে। যখন আমরা আরেকটু ভেতরের দিকে যাব তখন তোমরা সেই জলসার স্থানটা দেখতে পাবে। নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে, ইংরেজরাও এখানে আসতেন। মুর্শিদাবাদের ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রেও এই বাগান বাড়ি জড়িয়েছিল। বাগানের ভিতর একটা সুড়ঙ্গ পথ আছে, যেটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখালাম। সুড়ঙ্গ পথটা, ওই গোপন পথে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায়। এখানকার প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, আদিনাথ মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ দেখতে প্রচুর মানুষে ভিড় করে। তো এখন যেটা তোমরা দেখছো, আমরা অলরেডি চিড়িয়াখানাটাতেই চলে এসেছি। সেই চিড়িয়াখানাটাই আমরা ঘুরে ঘুরে দেখছি। এখানে অনেক পাখি থেকে শুরু করে মাছ, বিভিন্ন ধরনের সব মাছ কিন্তু এখানে রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই, আস্তে আস্তে পুরো বাগান বাড়িটা দেখি এবং তোমাদেরকেও দেখাই। চলো।
তো চলো এবার আমাদের পরের ডেস্টিনেশন, যেটা জগৎ শেঠের বাড়ি, সেখানে যাই। তো পৌঁছে গেছি আমরা জগৎ শেঠের বাড়িতে। তো আমি যে বলে রাখি, জগৎ শেঠ অ্যাকচুয়ালি বাংলার একটি মর্যাদাপূর্ণ পদবী। বিপুল ধনসম্পদশালীরাই এই পদবী পেয়ে থাকেন বা পেতেন। জগৎ শেঠ কোনো ব্যক্তির নাম মনে হলো, আসলে এটা একটি পদবী। জগৎ শেঠের পারিবারিক ইতিহাস অনেক আগের। জগৎ শেঠ পরিবার ভারতবর্ষের অত্যন্ত সম্ভ্রান্ত মর্যাদা সম্পন্ন পরিবার হিসেবে পরিচিত ছিল। আলীবর্দীর সময়ে মাহতাব চাঁদ নামের এক বিশেষ ক্ষমতাধর ব্যক্তি উপাধি লাভ করেন। ইতিহাসে তিনি জগৎ শেঠ নামে পরিচিত। তো এই বাড়িটাতে আসলে, যখন তোমরা আসবে, এটা অ্যাকচুয়ালি এখন একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এই জগৎ শেঠের আমলে অনেক জিনিসপত্র এখানে সংগৃহীত আছে এই মিউজিয়ামে। যখন ভেতরে, তো সব জায়গায় ক্যামেরা করার মানে আমরা ক্যামেরা করতে পারবো না, তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। তো যে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের একটু বলে রাখি। যে জগৎ শেঠ পরিবারে ব্যবহৃত বিভিন্ন ধরনের ও আকারের বন্দুক, পিস্তল, তলোয়ার, মশাল, খড়গ, ঢাল, গন্ডারের চামড়া, অমঙ্গল শঙ্খ, হাত কামান, শত শত শোপিস, তৈজসপত্র, উল্কাপিণ্ড, তো এরকম অনেক কিছুই কিন্তু এই মিউজিয়ামের ভেতরে তোমরা দেখতে পাবে, যেগুলো সংগৃহীত রয়েছে। তার সাথে সাথে সোনার তৈরি পোশাক, কাঁসার থালায় সব অবতারের ছবি, অনেক কিছু। জগৎ শেঠ নবাব বা রাজা না হয়েও তার জৌলুস কিন্তু কমতে ছিল না। বিপুল ধনসম্পদ থাকায় বহুবার তার বাড়িতে আক্রমণও হয়। ফলে তার বাড়িতে দুটো গুপ্ত গুহা বা পথ ছিল, যার অংশ বিশেষ এখনও আছে, যেটা তোমরা দেখলে আমরা গেলাম। এই গুপ্ত পথ বহুদূর পর্যন্ত গিয়েছে। কথিত আছে একটি পথ নিকটবর্তী ভাগীরথী নদীতে গিয়েছে, যেখানে আক্রমণ হলে তিনি পালিয়ে বাঁচতে পারেন। আবার এও কথিত আছে যে একটি পথ কিছু দূর গিয়ে দিক পরিবর্তন করে অন্য কোথাও গিয়েছে, যা আজও অজানা। তো ভেতরে যেহেতু রেকর্ডিং অ্যালাউ নেই, তো আমি ভেতর থেকে বেশি কিছু রেকর্ডিং করতে পারলাম না। তোমরা যদি আসছো মুর্শিদাবাদ ভ্রমণে, তো এই জায়গাটাতেও আসতে পারো। তো চলো এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন। তো সেটা সম্পর্কেই তোমাদেরকে বলি। তো অলরেডি ভেতরে আমরা চলে এসেছি।
এখন যে তোমরা এই বাড়ির গেটটা দেখছো এটা কিন্তু সেই মীর জাফরের বাড়ি। তো এখানে এখনও তার বংশধররা থাকে। তো এটা ছিল সেই। তো এবার চলে এসেছি আমরা আমাদের পরের ডেস্টিনেশন। তো চলো ভেতরে যাই এবং তোমাদেরকে বলি এটা আমরা কোথায় আছি এখন। তো এখন আমরা চলে এসেছি আজিমুন্নেসার সমাধিস্থল। এটা হচ্ছে নসিপুর যাওয়ার পথে মহিমাপুর ফাঁড়ির বিপরীত দিকে মসজিদ কুলি খায়ের কন্যা ও সুজা খাঁর স্ত্রী আজিমুন্নেসার সমাধি। শোনা যায় একবার তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়ায় হাকিম সাহেবের নির্দেশে প্রতিদিন একটা মানব শিশুর লিভার দিয়ে ওষুধ তৈরি করে দেওয়া হতো অত্যন্ত গোপনীয়ভাবে। পরে বেগম সাহেব এগুলো খাওয়ার পরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু মানব দেহের কলিজায় তিনি আসক্ত হয়ে পড়েন। এতে কি হয়, মুর্শিদ কুলি খাঁর নির্দেশে বেগমকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়, কারণ তার জন্য প্রতিনিয়তই কি করা হয়েছিল যে একজন শিশুর লিভার দিয়ে তাকে দেওয়া হতো এবং সেটাতে তিনি আসক্ত হয়ে পড়েছিল। তো সেটা জানার পরে মুর্শিদ কুলি খাঁর নির্দেশেই এই বেগমকে জীবন্ত অবস্থায় কবর দিয়ে দেওয়া হয়। কিন্তু ঐতিহাসিক তথ্য হতে জানা যায় যে আজিমুন্নেসা বেগম 1730 খ্রিস্টাব্দে মৃত্যুমুখে পতিত হন তার পিতার মৃত্যুর 5 বছর পরেই। তো এটাই ছিল আজিমুন্নেসার সমাধিস্থল। তো সেখান থেকে এবার আমরা চলে এসেছি যেটা মুর্শিদাবাদের শ্রেষ্ঠ জায়গা, মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় জায়গা, যেখানে সবাই আমরা আসি, সবাই জানি, সেটাই সেই হাজারদুয়ারি প্যালেস। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই এবং তোমাদেরকে এটা ঘুরে দেখাই। তো এই হাজারদুয়ারি প্রাসাদটা কিন্তু ইতালির এক স্থাপত্যকলার এক জীবন্ত নিদর্শন। এই প্রাসাদ নামকরণ সম্পর্কে সঠিকভাবে বলা যায় না। সাধারণভাবে এরূপ নামকরণের অর্থ অনেক দরজা বিশিষ্ট একটা প্রাসাদ। এই প্রাসাদে অসংখ্য দরজা আছে, যার অনেকগুলোই কিন্তু সঠিক দরজা নয়, নকল দরজা হিসাবে বানানো আছে। যাই হোক, 1829 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তখনকার গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ ও বহু সম্মানধন্য ব্যক্তিগণের উপস্থিতিতে নবাব নাজিম হুমায়ুন যা এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রাসাদের নকশা প্রস্তুত হয় ইতালির স্থাপত্য কৌশলে। 1837 খ্রিস্টাব্দে এই প্রাসাদের নির্মাণ কার্য সম্পন্ন হয় এবং খরচ পড়ে মোট 18 লক্ষ টাকা তখনকার দিনে। গাঁথনির কাজে বহু পরিমাণে ডিমের কুসুম ব্যবহৃত হয়েছিল বলে শোনা যায়। এই প্রাসাদটি 3 তলা, প্রতি কক্ষের কারুকার্য অত্যন্ত মনোরম। একতলায় অস্ত্রাগার, অফিস কাছারি, রেকর্ড রুম ইত্যাদি আছে। এই অস্ত্রাগারে মোট 2600টি অস্ত্র সজ্জিত আছে। পলাশির যুদ্ধে এই সকল অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়েছে বলে মনে হয়। এই সকল অস্ত্রশস্ত্রের মধ্যে কতগুলি বিখ্যাত, যেমন আলিফ বর্দির ব্যবহৃত তলোয়ার ও বহু নল বিশিষ্ট বন্দুক, নাদির শাহের শিরস্ত্রাণ, মীর কাসিমের ছোড়া, বিভিন্ন ধরনের ও আকারের কামান, ছোড়া ইত্যাদি। যে ছোড়ার সাহায্যে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল সেটিও এখনও এই অস্ত্রাগারে রক্ষিত আছে। দ্বিতল ও ত্রিতলে আর্ট গ্যালারি ও লাইব্রেরি অবস্থিত। আর্ট গ্যালারিতে বহু বিখ্যাত চিত্রশিল্পীর চিত্রকলা স্থান লাভ করেছে এদের মধ্যে। লাইব্রেরির ঘরে ছোট বড় আকারের বহু ধর্মপুস্তক, কয়েক সহস্র চুক্তিপত্র, নাটক, নোভেল, তাম্রলিপি, ইতিহাস, প্রয়োজনীয় দলিল, দস্তাবেজ, বিদেশি ভাষায় লিখিত নানান গ্রন্থ এখনও সংগৃহীত আছে। তো এই ভেতরটাতে মিউজিয়াম আছে, সেখানে গেলে তোমরা দেখতে পাবে যেগুলো আমি বললাম। আবুল ফজল রচিত আইনি আকবরীর পাণ্ডুলিপিও এখানে দৃষ্ট হয়। এখানে বিরাট আকৃতি বিশিষ্ট একটি সুবিশাল অ্যালবাম আছে, যার দৈর্ঘ্যে 3 হাত, প্রস্থে 2 হাত, ওজন প্রায় 20 কেজি। তাছাড়া বাগদাদের বিখ্যাত লেখক হারুনুল রাশিদের হস্তলিখিত কোরআন সকলের দৃষ্টি আকর্ষণ করে। সমগ্র এই কেল্লা কম্পাউন্ডের আয়তন 41 একর। এই হাজারদুয়ারি প্যালেসের সম্পূর্ণ দুভাগে দুপাশে মনোরম বাগান শোভা পাওয়া যায়। একতলা প্যালেসের সম্মুখভাগে যে বিশাল সিঁড়ি দরবার কক্ষ পর্যন্ত উঠেছে। সম্মুখে লম্বা গোলাকার স্তম্ভরাজি যুক্ত নকশা কাজে রয়েছে ও সিঁড়ির দুপাশে সম্মুখভাগে অবস্থিত 2টি সিংহমূর্তি সৌন্দর্যকে আরও অপরূপ করেছে। বর্তমানে এই হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়া ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে এবং বর্তমান নামকরণ হয়েছে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। ভারত সরকারের অধিগ্রহণের পর হতে এক সম্পূর্ণরূপে মেরামত ও রংচং করে এটা রাখা হয়েছে এবং উল্টো দিকেই ইমামবাড়া, যেটা তোমরা দেখতে পাচ্ছ, হাজারদুয়ারি প্যালেসের ঠিক বিপরীতেই এটা অবস্থিত। 1846 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লা নির্মিত কাঠের ইমামবাড়াটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে নবাব হুমায়ুন পুত্র বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ নবাব নাজিম মনসুর আলী খাঁ 1847 খ্রিস্টাব্দে প্রায় 7 লক্ষ টাকা খরচা করে এই ইমামবাড়াটি নির্মাণ করেছিল। এখনও প্রতি বছর মহরম উপলক্ষে এই মহরম মাসের প্রথম 10 দিন ইমামবাড়ার সম্মুখে জাঁকজমক সহকারে একটি মেলা বসে। বহুদূর দূরান্ত থেকে
অনেক দর্শনার্থী এখানে কিন্তু আসেন। তো এটাই ছিল হচ্ছে আমাদের হাজারদুয়ারি এবং ইমামবাড়া। তো দেখো এবং জানিও তোমাদের কীরকম লাগলো ভিডিওটা। তো তোমাদের এক দুটো জিনিস আমি আরও বলে রাখি, এখানে কিন্তু মুর্শিদাবাদে আসতে গেলে তোমরা অনেকভাবে আসতে পারো। সবথেকে যেটা সহজ উপায়, শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে উঠলেই কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে। তো আমরা যেহেতু আমাদের অত বেশি সময় ছিল না, তো একদিনে যে কটা জায়গা দেখতে পাই সে কটাই আমরা দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম। তো জানিও কীরকম লাগলো। এছাড়া এর বাইরে আরও কয়েকটা জায়গা আছে যেগুলো খুবই ফেমাস এখানকার জায়গা, সেগুলোও তোমরা চাইলে এখানে ঘুরে দেখতে পারো। এবং সেটার জন্য যদি হাতে তোমরা 2 দিন সময় নিয়ে আসো তাহলে সবথেকে ভালো হয়, কারণ মুর্শিদাবাদ যেটা আমি বুঝলাম যে একদিনে কিন্তু অসম্ভব, এবং এখানে ঐতিহাসিক নিদর্শন কিন্তু অনেক আছে। তো পুরো মুর্শিদাবাদ ঘুরতে গেলে অন্তত তোমাদেরকে 2 দিন হাতে সময় রাখতেই হবে। তো আরেকবার বলে রাখি যে আমরা যে জায়গাগুলো আজকে তোমাদেরকে দেখালাম সেগুলো ছিল হাজারদুয়ারি, ইমামবাড়া, কাটরা মসজিদ, জাহানকোষা কামান, কাঠগোলা বাগানবাড়ি, এগুলো তো সব থেকে ছিলই। এর বাইরে আরও কিছু জায়গা রয়েছে, যেমন সেগুলো তোমরা দেখে নিতে পারো, যেমন নসিপুর রাজবাড়ি, আমরা সেটা যাইনি। তারপরে কাঠগোলা জৈন মন্দির, জাফরাগঞ্জের সমাধিক্ষেত্র, 1100 কবর যেখানে রয়েছে, ডাচ সমাধিক্ষেত্র, তারপর আর্মেনিয়ান গির্জা, এবং ভাগীরথী ক্রস করে গেলে সেখানেও কিন্তু ওই পারেও আরও অনেক জায়গা রয়েছে যেগুলো তোমরা ঘুরে দেখতে পারো। তো জানিও ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই যদি ইনফরমেটিভ লাগে, ভালো লেগে থাকে কিন্তু চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো লাগলে বাকি লোকেদের সাথে অবশ্যই শেয়ার করো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে আবার অন্য